সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। ইসির বিরুদ্ধে একটি দলের হয়ে কাজ করার অভিযোগ জামায়াতের। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ, ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ইসির। ৪২,০০০-এর মধ্যে ১৬,০০০ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি। ভোট ঘিরে পশ্চিমা কূটনীতিকদের তৎপরতা, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ইইউ সহ ১১ দেশের কূটনীতিকদের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা। এবং ইরানে সরকার বিরোধী আন্দোলনের দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপালেন ঢাকাস্থ রাষ্ট্রদূত, স্টারলিং ব্যবহার করে অপতথ্য ছড়ানোর অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, সবশেষ কি পরিস্থিতি যদি জানাতেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব অভিযানে গেলে সেখানে সন্ত্রাসীদের হামলায় কিন্তু এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও ৩ জন র্যাব কর্মকর্তা আহত হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি, এবং তাদেরকে এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং র্যাব কর্মকর্তা যে মারা যাবার যে বিষয়টি সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন র্যাবের পক্ষ থেকে, বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। আসলে জঙ্গল সলিমপুর নিয়ে যদি একটু বলি, গেল বছরের ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষ কিন্তু আরও বেড়ে যায় এবং এর জেরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার সবগুলোই পাহাড় দখল ও আধিপত্য বিস্তারকে কিন্তু কেন্দ্র করে। এবং সবশেষ ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে যে গোলাগুলির ঘটনায় আসলে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে এবং এর পরদিন সেখানে সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন কিন্তু 2 সাংবাদিক। এবং এর আগেও একাধিকবার জঙ্গল সলিমপুরে উচ্ছেদ ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে কিন্তু বারবার হামলার মুখে পড়ে প্রশাসন। তবে আজকে কি ঘটেছিল এবং র্যাব কর্মকর্তারা তারা কি কারণে অভিযানে গিয়েছিলেন সব বিষয় হয়তো আমরা জানতে পারবো যখন পুরোপুরি আমরা র্যাব সদস্যদের সাথে কথা বলতে পারবো, তখন হয়তো আমরা সার্বিক তথ্য জানাতে পারবো। এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনে কিনা সেই বিষয়টির জন্য কিন্তু সকল গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং জঙ্গল সলিমপুরের কথা যদি আমরা জানি, আমরা পুলিশের সাথে র্যাবের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে জঙ্গল সলিমপুরের যে নিরাপত্তা সে কারণে জঙ্গল সলিমপুর পুরোপুরি তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষজন যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছেন তারাও আমাদেরকে বলেছেন এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্রশাসনের সদস্য যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছে এবং অনেকটা ভীতিকর পরিস্থিতি কিন্তু সেখানে রয়েছে। এবং আগে যেটি বলছিলাম, জঙ্গল সলিমপুর এলাকায় কিন্তু বিভিন্ন সময় আসলে যে সন্ত্রাসী হামলার যে ঘটনা, সেই সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই আতঙ্কিত। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এবার অন্যান্য প্রসঙ্গ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বিএনপির। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলটি শপথ নিয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন মির্জা ফখরুল। সকাল থেকেই জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী, দিনটি স্মরণে সোমবার সকাল থেকেই তার সমাধিতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা।
পূর্ব নির্ধারিত বেলা 11টার কিছু সময় পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা, পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথা জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। এক প্রশ্নের জবাবে সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিএনপির আস্থার কথাও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল বাড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই প্রতিবেদনটি দেখলাম, বিএনপির আস্থা রয়েছে ইসির প্রতি, আসলে একটু যদি ব্যাখ্যা করতেন কেন বিএনপি আস্থা রাখতে পেরেছে? নিশ্চয়ই ইসিও সেই আস্থাভাজন কাজই তারা করছে, কেন আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। না, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মূলত যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আসছিল, সেই বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল এবং নানা মহলের যে প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনকে নিয়ে এবং তার নিরপেক্ষতা নিয়ে, সেই জায়গা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন প্রশ্ন করা হয়, তখন আসলে তিনি যে কথাটি বলছেন যে নির্বাচন কমিশনকে নিয়ে বা মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সবসময় আসলে প্রশ্ন উঠে থাকে। এবারও আসলে তেমন একটি ব্যতিক্রম নয়। তবে মোটা দাগে তিনি যে বিষয়টি বলতে চাচ্ছেন যে তারা যোগ্যতার সঙ্গে কথা বলছে এবং সেই জায়গাতেই বিএনপির যে আস্থা রয়েছে নির্বাচন কমিশনের উপর, সে কথাটাই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং তিনি এখনও সে আশা রাখতে চান যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আসলে যে সক্ষম হবে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো উঠেছে বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে তারা যখন সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন এবং একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে যে বিএনপি আজকে শপথ নিয়েছে, সেই কথাটাও কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা ইসি ঘেরাও করেছিল। হ্যাঁ, সেটি আসলে যে আমরা দেখেছি যে ছাত্রদল আজকে যেমন করেছে ঠিক একইভাবে গতকালও করেছিল 3 দফা দাবি নিয়ে, তবে সেটিও কিন্তু একই সঙ্গে চলছে। তারপরে আসলে বিএনপি আস্থা রাখতে চায়। অন্যান্য দল যারা রয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামী, তারা আসলে কি বলছে, তাদের বক্তব্য কি? না, আজকে আমরা আসলে বিপরীত প্রতিক্রিয়া দেখেছি জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে, 10 দলীয় জোটভুক্ত যে দলগুলো। ইমদাদ, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত পরে আলাপ আলোচনা করব। আমাদের হাতে 2টি প্রতিবেদন রয়েছে, সেগুলো দেখে বিস্তারিত ফিরছি। দর্শক যদি জানাতে চাই, আজকে কিন্তু জামাতের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে যে ইসির একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করছে এবং এই নিয়ে পাতানো কোনো নির্বাচন যদি হয় সেটি মেনে নেওয়া হবে না বলেও কিন্তু দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিবেদনটি দেখে নিচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী। অংশ নেন 10 দলের লিয়াজো কমিটির নেতারাও। বৈঠকের ফাঁকে নেতারা জানান, খালি রাখা আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। আসন বন্টনে গুরুত্ব দেওয়া হবে তৃণমূলে দলগুলোর নিজ নিজ অবস্থান। আজকে কালকের মধ্যে সমাধান করতে হবে, মূলত আলোচনাটা আজকের মধ্যে শেষ করতে হবে। এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত আন্তরিক ছিলেন তারা। তারা একটা সংখ্যা চাইছে, আমরা
এটা অনেক বেশি মনে হয়েছে আমাদের কাছে। তারপরেও আমরা ম্যাক্সিমাম সিট আমরা ফিক্স আপ করেছি এবং সেক্ষেত্রে ওনারা কোন কোন আসন এই নাম্বারের ভিতরে এটা ফিক্স আপ হয়েছে। আমরা তো ধরে নিয়েছিলাম যে ইটস শর্ট। জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা জানান, বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হতে দেবে না জনগণ। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আর একটা ইমব্যালেন্স ইলেকশনকে বা 2008-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওকে ধ্বংসাত্মক কার্যক্রম বলে অভিযোগ করেন মোহাম্মদ তাহের। ছাত্রদলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে তারা যখন কথা বলেছিলেন সেখানে কিন্তু তারাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন। এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখে তারপর আমরা বিস্তারিত আলাপ আলোচনায় ফিরছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগ সাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয়েছে। এটি প্রত্যাহার করে কারণ ব্যাখ্যার দাবি জানান তিনি। আমরা পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসি। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেয়া তারেক রহমানের পরিকল্পনার কোনো অংশ কিনা তা স্পষ্ট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে 10 দলীয় জোট মাঠে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। অলরেডি গণভোটের প্রচারণা করছি। কমিশন পাতানো নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। এটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে আমরা আসলে তিনটি প্রতিবেদনে দেখলাম, বিএনপি যেমন ইসিতে আস্থা রাখছে, তেমনি জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা আসলে বলছে যেটি যে ইসিকে 91-এর মতো যে ইঞ্জিনিয়ারিং হয়েছে যে নির্বাচনে সেটা আসলে মানবে না এনসিপি, এবং 2008-এর যে নির্বাচন হয়েছে সেটির উদাহরণ দিয়েছে জামায়াতে ইসলামী যে তারা ওই রকম নির্বাচন হলে আসলে মানবে না। তারা আসলে কীরকম নির্বাচন হলে মানবে সেটাও তো স্পষ্ট করেননি। আপনি যদি একটু বিস্তারিত জানাতেন। না, তারা আসলে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে জামায়াত এবং এনসিপির বক্তব্য প্রায় অভিন্নই। তো সেই জায়গাতে তারা আসলে যে কথাটি বলছে যে নির্বাচন কমিশন যেন পক্ষপাতদুষ্ট না থাকে এবং নির্বাচন কমিশন যেন একটি নিরপেক্ষ ভূমিকা থাকে এবং এই নির্বাচন যেন একটি ভালো একটি নির্বাচন হয়, সেই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে দল দুটির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকে জামাতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, শুরুতেই বলছিলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দলটি প্রশ্ন তুলেছে এবং সেই জায়গাতে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল এবং পক্ষপাতদুষ্ট ছিল এবং একটি বিশেষ দলের উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগটি করেছেন। এবং এই অভিযোগগুলো গতকাল তারা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন তখন প্রধান উপদেষ্টাকেও তারা জানিয়েছেন বলে আজকে ডাক্তার তাহের গণমাধ্যমকে বলেছেন। এবং তারা বলছেন একটি বিশেষ দলের দিকে আসলে যে হেলে পড়েছে নির্বাচন কমিশন সহ অন্যরা, যদি এরকমই যদি চলতে থাকে তাহলে তারা এই জায়গাটিতে একটি কঠোর অবস্থান নেবেন, এমন কথাটি কিন্তু জামাত নেতারা বলেছেন। এবং তারা বলেছেন যে 2008 সালের মতন যে নির্বাচন সেটি আসলে যে নিয়ে মেনে নেওয়া হবে না। ইমদাদ। আচ্ছা, এনসিপিও তো এমন কথা বলেছে যে 91-এর মতো ইঞ্জিনিয়ারিং যদি হয় নির্বাচনে সেটিও আসলে তারা মানবে না। মানে তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবারের নির্বাচনটি হতে হবে 1991 সালের নির্বাচনের মতো। সেখানে যদি অর্থাৎ নির্বাচনে তারা কোনো ইঞ্জিনিয়ারিং চান না, সেটি চান তারা যেটি প্রত্যাশা করছেন সেই নির্বাচন যেন হয় 1991 সালের নির্বাচনের মতন, সেটি আসলে যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং এনসিপিও আজকে নির্বাচন কমিশনকে নিয়ে বেশ কিছু অভিযোগ
তুলেছে এবং সেখানে তারা বলেছেন যে বিএনপির চাপে ঋণ খেলাপে এবং দ্বৈত নাগরিক যারা রয়েছে তাদেরকে ছাড় দিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে এবং এই পক্ষপাতিত্ব যদি চলতে থাকে বা একই ধরনের আচরণ যদি চলতে থাকে তাহলে জোটবদ্ধভাবে মাঠে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। দলটির নেতা নাহিদ ইসলাম আজকে যে কথাটি বলেছেন যে তারা নির্বাচনের দিকে যেতে চান, তারা কোনো আন্দোলনে যেতে চান না, কিন্তু যদি আন্দোলনের দিকে যেতে বাধ্য করা হয় তাহলে তারা মাঠে নামতে বাধ্য হবেন যদি নির্বাচন কমিশন একই ধরনের আচরণ করে। সেক্ষেত্রে তারা জোটবদ্ধভাবে সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন এবং তারা আসলে যে কথাটি বলছেন যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার সেখানে আসলে ঘাটতি রয়েছে। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনের যেই আচরণ করা দরকার সেই আচরণটি তারা দেখতে পাচ্ছেন না মাঠ পর্যায়ে, এমন অভিযোগ করে তারা বলছেন যে তারা এই বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তারা আরেকটি যে কথাটি বলেছেন যে এবারের যে ভোট বা নির্বাচন সেটি যেন 1991 সালের নির্বাচনের মতন হয়, এখানে যেন কোনো ধরনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়, সেই ধরনের কিছু হলে মেনে নেওয়া হবে না, এটি কিন্তু দলটির নেতারা বলেছে। আচ্ছা, এখন ইসির বিরুদ্ধে যে এই যে প্রশ্ন উঠছে, এটা কি আসলে বিশেষ কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো ব্যক্তি আসার পরে এই অভিযোগগুলো বেশি হচ্ছে? আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখছি যে অভিযোগগুলো শুরু থেকেই ছিল, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু যে অভিযোগগুলো আরও বেশি তীব্র হচ্ছে, এটি কিন্তু আমাদের গত কয়েকদিনের পর্যবেক্ষণ। বা জয় পরাজয়ের যে হিসেব সেটাতে আসলে যখন দেখছে যে পরাজয়ের হিসেবটা পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে তখন কি অভিযোগগুলো বেশি উঠছে? না, দলগুলো আসলে সবগুলো দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসমর্থন তাদের দিকে রয়েছে, তারা জয়ের বিষয়ে আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই কথাগুলো সবগুলো দলের পক্ষ থেকে বলা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ইমদাদ। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন। যাচ্ছি পরের খবরে। বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় গণভোটের প্রচারণার অংশ হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে ভিডিও বার্তা দেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত দেশ গড়ার সুযোগ এসেছে তার বাস্তবায়ন হবে গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করার। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা নিজেদের পাশাপাশি গণভোটের প্রচারণা করবেন বলে আশা সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বৈদেশিক রিজার্ভ $18 বিলিয়ন থেকে এখন $32 বিলিয়ন পৌঁছেছে জানান অর্থ উপদেষ্টা। গণভোটের প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টারা একথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি। টাঙ্গাইলে ভোটের গাড়ি উদ্বোধন করে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। কিশোরগঞ্জের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। বগুড়ায় মতবিনিময় সভায় বৈষম্য নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক,
দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হা ভোট দিবেন। রংপুরে গণভোটের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেন পানি সম্পদ উপদেষ্টা। ক্ষমতাটা জনগণের দিকে চলে আসবে আর প্রশাসন সেবা করবে এবং জবাবদিহিতা করবে। ময়মনসিংহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, আর গণভোট নিয়ে অপপ্রচারকে জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হ্যাঁ ভোটে পক্ষে প্রচার করতে পারে। আমাদের ব্যবস্থাতে শুধু জনসচেতনতা তৈরি করা এবং যে অসত্য প্রচারণাগুলো চালাচ্ছে তার সত্য অবস্থানটা তুলে ধরা। পাবনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ফেস ডিটেক্টর থাকায় পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসি। এদিকে 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে বিতরণ করা হবে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। পোস্টাল ব্যালটে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা। আনন্দের পাশাপাশি সামনে আসছে নানা বিতর্ক, বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রচারণা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট কিভাবে গণনা করা হবে তা নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করে কমিশন। সেখানে উঠে আসে পোস্টাল ব্যালটের সমস্যা ও সম্ভাবনার কথা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের স্থানান্তর, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে অনেক ব্যালট ফেরত আসছে। ব্যালটে ফেস ডিটেক্টর থাকায় কোনোভাবেই ভোট জালিয়াতির সুযোগ নেই বলেও জানান তিনি। বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে, যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন। আগামী 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত, হাইকোর্টের আদেশ। ভোটের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এদিন গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ আরও কয়েকজন রাষ্ট্রদূত। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। সোমবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন তারেক রহমানের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা। এর আগে সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। আবারও আমি বলি, কূটনীতিকদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, এখানে ট্রেড, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। এই সময় দেশের নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। এদিন 11 রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাইমুনা হায়দার চৌধুরী,
সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় কাল। 24-এর আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম সংস্কার বাস্তবায়ন হতো বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। প্রাইম মিনিস্টার সেকেন্ড চান্স দিতে চান, এই কথা বলে 7 মাস পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় হুম্মাম কাদের চৌধুরীকে। মুক্তির পর গুমের কথা না জানাতে হুমকিও দেওয়া হয় তাকে। জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য প্রদান শেষে শেখ হাসিনা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চান তিনি। যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়। প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। পাকিস্তানের করাচিতে গুল প্লাজায় ভয়াবহ আগুন, 21 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে, চলছে উদ্ধার অভিযান। এবার বাণিজ্যের সংবাদ। ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিআইএসএফ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে প্রমাণ, বছরের পর বছর ধরে এই অনিয়ম দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতি বছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ঘুষের টাকা গুনে গুনে নেয়ার পরই ফাইলের দিকে নজর দেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিআইএসএফে সময় সংবাদ। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাক ভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা জানেনই না ঠিকাদাররা। আজকে না, শুধু কোনো সম্পর্কে আমি কিছু জানি না। এই বড় বড় মন্ত্রণালয় এইভাবে চেয়ারে বসে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। কথা বলতে গেলে বন্ধ করে দেয়া হয় গোডাউনের দরজা। ক্যামেরা বন্ধ করতে তেরে আসেন নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির। বাধা দেন মামুন সহ অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে যেতেও। আপনাকে আমার বোঝার দরকার নেই, ক্যামেরা অফ করেন, আমি আপনাকে বারবার বলতেছি। সেই বাধা অতিক্রম করে পৌঁছালেও ততক্ষণে পালিয়ে যান অভিযুক্তরা। তবে মুঠোফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজার। এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। 1 লাখ টাকার একটা মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডে 100 টাকা দেয়। এমন অনিয়ম দুর্নীতি সম্পর্কে জানতে এবার বিসিআইসি ভবনে সময় সংবাদ। তবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্য। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড
BISF এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান BCIC। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ইরানে সরকার বিরোধী আন্দোলনের দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সকালে ঢাকার ইরান দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বলেন, স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়িয়েছে পশ্চিমারা। সাধারণ মানুষের অসন্তোষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ ও উস্কানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহ স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে রোববার স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশিদ শুভ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। এদিকে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দেশের বাইরের খবর, পাকিস্তানের করাচির গুল প্লাজায় আগুনের ঘটনায় 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 60 জন। উদ্ধারকর্মীরা জানান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। শনিবার গভীর রাতে করাচির MA জিন্নাহ সড়কের গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শপিং মলটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 1200 দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনী সহ নানা পণ্য কেনাবেচা হয় এখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। খেলার খবর, টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নেই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনও ভালো খবর পাওয়ার প্রত্যাশা বিসিবির। 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা। এবং গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান। স্বাধীন হবে বিচার ব্যবস্থা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।